বিসমিল্লাহ। আচ্ছা, মোটামুটি আগের দিন আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করছিলাম। তো এরপর থেকে আমরা এখানে যে কোনো, আসলে এটা হলো ইনপুট আউটপুট ডিসক্রিপশন অফ সিস্টেম, ইনপুট আউটপুট রিলেশনশিপ। তো যে কোনো একটা সিস্টেমকে, আউটপুট সিগন্যালকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি, তো এটা আমরা এখানে ডিরাইভ করছি। জাস্ট এই প্রবলেম দিয়ে এখানে একটা প্রবলেম সলভ করা আছে। এখানে জাস্ট এগুলো সহজ এক্সাম্পল, এগুলো আমাদের অত গুরুত্বপূর্ণ না। তো এখন আমরা আলোচনা করব ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন অফ ডিসক্রিট টাইম সিগন্যাল। এর আগের সেমিস্টারে অনেকের বলতে সবাইরই এই ব্লক ডায়াগ্রাম নিয়ে অনেক প্রবলেম হয়েছে। এই ব্লক ডায়াগ্রাম যেটা আমি পরীক্ষায় দিছিলাম, খুব সহজ একটা দিছিলাম, কিন্তু তারপরেও একজনেরও হয় নাই। বলতে গেলে এই কোশ্চেনটার আনসার কেউই দিতে পারে না, এই ব্লক ডায়াগ্রাম রিলেটেড প্রবলেমটা। তো এটা খুব অবাক করার একটা বিষয়। আমরা এখন একটু দেখি, এটা খুব সহজ জিনিস। এটা ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন অফ ডিসক্রিট টাইম সিগন্যালস। তো এখানে দুইটা সিগন্যালকে যোগ করার জন্য জাস্ট আমরা এখানে একটা অ্যাডার ইউজ করি। অ্যাডার হলে একটা গুণ চিহ্ন দিয়ে এখানে একটা প্লাস সাইন দিই, আর কিছু না। ঠিক আছে, জাস্ট যেমন এখানে x1 এবং এখানে x2n, x1n এবং x2n দুইটাকে আমি এখানে অ্যাড করছি। এখানে কি করছি, একটা প্লাস সাইন দিয়ে দিছি। অনেক জায়গায় প্লাস সাইন না দেওয়া সামেশন সাইনও দেওয়া হয়, অর্থাৎ যেমন x1 x2 প্লাসে আমরা সামেশন সাইন দিলাম। ঠিক আছে, তো এই দুটো সিগন্যাল যোগ হয়ে গেল। ঠিক আছে, এটা হলো আমাদের জাস্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাডার, সহজ সিস্টেম। এখন এ কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার, ধরো কোনো একটা সিস্টেম xn এর সাথে আমি a গুণ করবো অথবা 5 গুণ করবো, 5xn বা 10xn বানাবো, তখন কি করি, জাস্ট এখানে একটা কনস্ট্যান্ট লিখে দিই। কনস্ট্যান্ট লিখে দিলে কি হয়, xn ইজ ইকুয়াল টু yn ইকুয়াল টু a ইনটু xn। অনেক জায়গায় আমরা এইভাবে কনস্ট্যান্ট না লিখে এইভাবে গুণ চিহ্ন দিয়ে বুঝাই, অর্থাৎ টাকায় দেই। জিনিসটা অনেক জায়গায় এরকমও থাকে, যেমন এখানে a দিলাম, এরকম অনেক জায়গায় আমরা এইভাবে বুঝাই দিই, তাই না? তো এইভাবে আমরা বুঝাই। তো জাস্ট এখানে জাস্ট আমরা xn এর সাথে a মাল্টিপ্লাই হইলো, জাস্ট এটা হলো আমাদের কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার। ঠিক আছে, আবার এখানে দ্বিতীয়, এখানে দেখি আমরা a সিগন্যাল মাল্টিপ্লায়ার। ধরো দুইটা সিগন্যালকে আমরা গুণ করব, x1n এবং x2n কে গুণ করব, তাহলে x1n x2n এখানে জাস্ট ক্রস সাইন মাল্টিপ্লিকেশন সাইন দিই। সাইন দিলে যেটা আসবে সেটা হলো x1n ইনটু x2n। ঠিক আছে, আবার মনে করে একটা ইউনিট দিলে রিপ্রেজেন্ট করব, অর্থাৎ y অফ n ইকুয়াল টু লিখবো x অফ n মাইনাস 1, অর্থাৎ x অফ n এর চেয়ে এক সংখ্যা কম বা বেশি, তাই না? এই ধরনের ইউনিট দিলে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এখানে যেটা ইউজ করি সেটা হলো z ইনভার্স 1 বা z ইনভার্স 2, z ইনভার্স 3। z ইনভার্স 1 দিলে বা z ইনভার্স 2 দিলে হয় অর্থ হলো x মাইনাস 2, n মাইনাস 2। z ইনভার্স 3 দিলে হয় n মাইনাস 3। ঠিক আছে, জাস্ট হলো জিনিসটা এরকম। আমরা যদি লিখি এখানে z ইনভার্স 5, এর অর্থ হলো x অফ n মাইনাস 5। ক্লিয়ার? আবার যদি লিখি z টু দি পাওয়ার 5, এর অর্থ হয় x অফ n প্লাস 5। ক্লিয়ার জিনিসটা? অর্থাৎ এখানে z ইনভার্স আকারে প্রকাশ করি আমরা ডিলে করতে। এই যে নিচে যেমন অ্যাডভান্সের एग्जांपल আছে, এ ইউনিট অ্যাডভান্স এলিমেন্ট, এই যে দেখো ইউনিট অ্যাডভান্স এলিমেন্ট। এখানে যদি স্কয়ার দেই তাহলে z n অফ 2, এখানে যদি কিউব দেই z টু দি পাওয়ার কিউব তাহলে হবে x অফ n প্লাস 3, z টু দি পাওয়ার 4 দিলে হবে x অফ n প্লাস 4, 5 দিলে হবে x অফ n প্লাস 5। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, দুইজন আছে না, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা, এই জিনিসটা ক্লিয়ার তো এতসাম? জি স্যার। জাস্ট এখানে ইউনিট ডিলে করলে আমি মাইনাস দিব, আর যদি ইউনিট অ্যাডভান্স করতে যাই এখানে আমি একটা প্লাস দিব, প্লাস x স্কয়ার 2 x z3 z4 z5 z6 যত দিব তত এখানে x অফ n প্লাস সামথিং হবে, অর্থাৎ xn সিগন্যালটার সাথে তত অ্যাডভান্স হবে, তত এলিমেন্ট অ্যাডভান্স হয়ে যাবে। আর ডিলে করাতে গেলে এখানে জাস্ট ইনভার্স সাইন দিয়ে লিখবো। ঠিক আছে, তাহলে তত এলিমেন্ট আমাদের এখানে ডিলে হয়ে যাবে। তো আর যদি মাল্টিপ্লিকেশন করি দুইটা সিগন্যালকে এইভাবে দিয়ে আমি এখানে একটা মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে দেবো। আর এখানে কনস্ট্যান্ট লিখলেই আমাদের কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার হয়ে যাবে, আর প্লাস লিখলেই প্লাস হয়ে যাবে, মাইনাস লিখলেই মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, যদি আমরা মাইনাস লিখি মাইনাস, প্লাস লিখি প্লাস, মাল্টিপ্লাই লিখলে মাল্টিপ্লাই,
তাই না? আবার যদি এরকম বক্স করে যদি ইনভার্স লিখি তাহলে ডিলে প্লাস সাইন দিয়ে লিখলে হয় আমাদের এলিমেন্ট অ্যাডভান্স। এখানে যেমন ধরো এখানে একটা এক্সাম্পল আছে, সহজ এক্সাম্পল। এখানে y of n equal to বলা আছে 1/4 y of n minus 1 plus half xn plus half x of n minus 1। তো এখানে আমাদের এই সিগনাল এখানে আছে আমাদের হলো অরিজিনাল, কিন্তু এখানে একটা গ্রুপ দিলে আছে, এখানে একটা আমাদের এখানে একটা গ্রুপ দিলে না, তো সরি এটা হলো ইউনিট দিলে। তো এখানে একটা ইউনিট দিলে আছে, তাই না? এখানে একটা দিলে আছে। তো আর এখানে আমাদের কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার 1/4, কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার হাফ, কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার হাফ, আর এখানে সবগুলো একসাথে আমাদের প্লাস হবে। তাহলে সিগন্যালটা আমাদের আঁকাইলে কি হবে দেখো। ডিলের জন্য আমাদের মাইনাস, কোনটা? এই ডিলের জন্য আমাদের জেড টু দি পাওয়ার জেড ইনভার্স আকারে প্রকাশ করতে হবে। ডিলের জন্য মাইনাস, আর অ্যাডভান্স থাকলে প্লাস হইতো, অ্যাডভান্স থাকলে প্লাস হইতো। ঠিক আছে? অর্থাৎ এই জিনিসটা কি? এই জিনিসটা হলো আমাদের আউটপুট যদি হয় yn, y of n minus 1 মানে কি? y of n minus 1 হলো প্রিভিয়াস আউটপুট, তাই না? একটা এলিমেন্ট আগের আউটপুটটা y of n minus 1 টা, বর্তমান আউটপুট যদি y of n হয়, y of n minus 1 টা কি হবে? তার প্রিভিয়াস আউটপুটটা হবে, তাই না? আর বর্তমান ইনপুট যদি xn হয় তাহলে প্রিভিয়াস ইনপুটটা কত ছিল? x of n minus 1, আর ফিউচার ইনপুটটা কত হবে? x of n plus 1, তাই না? পুরো একটা সিস্টেমের বর্তমান ইনপুট যদি xn হয় তাহলে সেই সিস্টেমের ফিউচার ইনপুটটা কত? x of n plus 1, n plus 2, n plus 3, n plus 4, আর প্রিভিয়াস ইনপুটটা কত? x of n minus 1, n minus 2, n minus 3, তাই না? আর যেহেতু এখানে y of n এর সাথে আবার এখানে y of n ও আছে, এর অর্থ কি? এই y of n টাই আমাদের আবার ফিডব্যাক কানেক্টেড হবে, তাই না? অর্থাৎ এখানে একটা ফিডব্যাক কানেকশন আছে, কারণ আমাদের আউটপুট y of n, আবার এখানে এর সমান সমান কি পাইছি? এখানে x of n ও পাইছি, y of n ও পাইছি, এখানে y of n পাইছি না? এই y of n থাকার অর্থ কি? এখানে একটা ফিডব্যাক কানেকশন আছে। ঠিক আছে? জি স্যার। ফিডব্যাক কানেকশন আছে, এটা অর্থ হলো এটা। তো এটা আমরা একটু দেখি। তো প্রথমে আমরা দেখব xn কে আমরা দুই ভাগে ভাগ করছি। xn কে আমি প্রথমে কি xn এর সাথে আমি হাফ মাল্টিপ্লাই করব, ফার্স্ট কাজ। প্রথম যে কাজটা করব xn এর সাথে আমি হাফ মাল্টিপ্লাই করব। দ্বিতীয় যেটা কাজটা করব xn এর সাথে xn কে আমি 1 স্যাম্পল ডিলে করাবো। xn কে প্রথমে 1 স্যাম্পল ডিলে করাবো, তারপর আমি হাফ মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করার পর এই দুইটাকে আমি যোগ করব। যোগ করার পর কি করব? যোগ করার পর যেটা করব আউটপুট যেটা আছে এই আউটপুটটাকে 1 স্যাম্পল ডিলে করাবো। 1 স্যাম্পল ডিলে করার পর এর সাথে আমি 1/4 মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করার পর এই দুইটার যোগফলের সাথে আমি এইটা যোগ করে দিব। যোগ করে দিলে আমাদের আউটপুট এসে যাবে। তো এই কাজটা এখানে করা আছে। দেখো প্রথমে xnটাকে যে কাজটা করছি এখানে আমি হাফ মাল্টিপ্লাই করছি। দেখো হাফ মাল্টিপ্লাই করছি এই জিনিসটার জন্য xn এর সাথে হাফ, xn হাফ। ইসের ওয়াইফাই হ্যাঁ হ্যাঁ দেখো তাহলে এখানে যে জিনিসটা করব এই যে দেখো এই অংশটা xn কে আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করলাম। তো xn কে আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করলাম, দেখছো? তারপরে কি করলাম? তারপর এটার জন্য দেখো এই যে xn কে আমি 1 স্যাম্পল ডিলে করাইলাম। 1 স্যাম্পল ডিলে করব কি হবে? দেখো এই যে xn কে আমি z ইনভার্স 1 দিয়ে 1 স্যাম্পল ডিলে করাইলাম। 1 স্যাম্পল ডিলে করানোর পর আমি কি করব? তার সাথে হাফ মাল্টিপ্লাই করব। এই দেখো এর সাথে আমি হাফ মাল্টিপ্লাই করলাম, তাই না? করার পর কি করব? এই দুইটা যোগ করে দিব। এই দুইটা আমি যোগ করে দিব। এই যে দেখো এই দুইটা আমি যোগ করে দিলাম, ঠিক আছে? যোগ করে দেওয়ার পর কি করতে করব? আমি এখানে এই যে আউটপুটটা ছিল y of n, আউটপুট y of n কে আমি 1 স্যাম্পল ডিলে করাবো। দেখো এই যে দেখো আউটপুট হলো y of n। এই যে y of n কে আমি 1 স্যাম্পল এই যে z ইনভার্স 1 দিয়ে 1 স্যাম্পল ডিলে করাইলাম। ডিলে করার পর কি করব? এখানে 1/4 মাল্টিপ্লাই করব। এই যে দেখো এখানে আমি 1/4 বা 0.25 মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করার পরে কি করব? এই যোগফলের সাথে এইটা যোগ করে দিব। যোগ করে দিলে ফাইনাল যে আউটপুটটা আসবে y of n, এটাই হলো আমার ফাইনাল আউটপুট। ক্লিয়ার? এটা বুঝতে পারছো কত? ব্যাপারগুলো কেমন জানি একটু গোলাই গোলাই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। একবার যোগ করতেছি, বিয়োগ করতেছি, ডিলে করতেছি, বিশাল।
এগুলো একটু ঠান্ডা মাথায় সলভ করতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের বুঝতেই হবে, কারণ এই জিনিসগুলোর অনেক অ্যাপ্লিকেশন আছে, অনেক অ্যাপ্লিকেশন। তো এইভাবে ব্লক ডায়াগ্রাম আকারে অনেক কিছু তোমাদের এখানে ডিসক্রাইব করতে হবে, এই জন্য এই জিনিসটা ঠান্ডা মাথায় একটু বুঝতে হবে। যে কোনো সিগন্যাল পাওয়ার পর, যে কোনো ইকুয়েশন পাওয়ার পর এটাকে প্রথমে ঠান্ডা মাথায় চিন্তা করবা। চিন্তা করে প্রথমে দুইটা জিনিস নিবা, একটা হলো আউটপুট, একটা হলো ইনপুট। ঠিক আছে, আউটপুট ওয়াইএন, ইনপুট এক্সএন, এই দুইটা জিনিস আগে ফিক্স করবা। সহজ সিস্টেম, আমি কোনো কিছু হেল্প নিলাম না। প্রথমে ধরো আউটপুট ওয়াইএন এবং এক্সএন এই দুটো জিনিস ফিক্স করবো। আচ্ছা, এই দেখো এটাকে বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করা হয়। এটা আবার দেখো এখানে আবার অল্টারনেটিভ ওয়েতে রিপ্রেজেন্ট করছে এটাকে। দেখো এখানে অল্টারনেটিভ ওয়েতে রিপ্রেজেন্ট করছে। তো এটা এইভাবে রিপ্রেজেন্ট করলে একই উত্তর আসে। এক্সএন কে প্রথমে ডিলে করাইছে, তাহলে এক্স অফ এন এখানে। আচ্ছা, একটু আঁকায় আঁকায় দেখাই দেই। স্যার এটা অল্টারনেটিভ ওয়েতে আমি বুঝাইতেছি, ঠিক আছে? একটু টাইম নাও। হ্যাঁ, এখানে দেখো, এখানে এক্সেন সিগনাল ছিল, তাই না? এক্সেন, একটু ভালো করে বুঝো। এখানে এক্সেন ছিল না, এই যে এক্সেন। স্যার আচ্ছা, আছে কয়জন? দুইজন আছে না? আচ্ছা, এনামুল হক আছেন নাকি? জি স্যার, আপনি তো বুঝতেছেন কিছু? হ্যাঁ বুঝতেছি আসলে। আচ্ছা, আজকের ক্লাসটা তো সবার করার দরকার ছিল, তো করতেছে না। জাস্ট আজকে বেশি ব্লক টাইমটা তো ইম্পর্টেন্ট দেখতেছি স্যার। হ্যাঁ, ব্লক ডায়াগ্রাম তো করার দরকার ছিল সবার। যাই হোক, আবার আরেক ক্লাসে আবার আলোচনা করি, এটা সমস্যা নাই। এটা দরকার বলে 2 ক্লাস আলোচনা করব, ঠিক আছে? ওকে। এই মোটামুটি মিডের আগ পর্যন্ত আমরা যদি দ্বিতীয় অধ্যায়টা কিন্তু অনেক বড় অধ্যায়, আমি যেটা অধ্যায়টা পড়াইতেছি, তো মিডের আগ পর্যন্ত মোটামুটি এই দ্বিতীয় অধ্যায় করার পর আমরা জেড ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, জেড ট্রান্সফর্ম, না, এই 3টে জিনিস আছে। তারপরে হলো আমাদের ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম, মোটামুটি বেশ কিছু জিনিস আছে। এবার আবার ফিল্টার ডিজাইন, কোর্স বড়, অনেক বড় কোর্সটা, একটু আমাদের ফার্স্টে আগাইতে হবে। তারপর আমি সপ্তাহ 2 নম্বর চ্যাপ্টারই আছে। হ্যাঁ, 2 নাম্বার চ্যাপ্টারই এখন আছে। আমরা এগুলো আসলে কি, এগুলো তো বেসিক, এগুলো তো আসলে আগেই ক্লিয়ার হওয়া উচিত ছিল। এইটাই, যাই হোক, আমাদের আগে তো স্যার যে অনলাইনে ক্লাস হওয়াতে একটু হয় না, নালে যে অ্যানালগ সিগন্যালে। হ্যাঁ, আগের সেমিস্টারে আমাদের আসলে জিনিসগুলো বুঝতেই টাইম চলে গেছে। আমাদের ক্লাস শুরু করতে দেরি করে, টাইমও ছিল না। যাই হোক, এখন আমাদের একটু কষ্ট করতেই হবে। আচ্ছা, দেখি একটু। প্রথমে আমরা যে জিনিসটা করব সেটা হলো এক্সেন সিগন্যালটা যখন এদিকে পাস করতেছি, এক্সেন সিগন্যালটা যখন আমি জেড ইনভার্স 1 এর ভিতরে পাস হলো, জেড ইনভার্স 1 মানে কি? 1 স্যাম্পল ডিলে, তাই না? অর্থাৎ যদি কোনো স্যাম্পলকে 1 ডিলে করাইতে চাই তাহলে জেড ইনভার্স 1, 2 ডিলে করাইতে চাইলে জেড ইনভার্স 2, 3 ডিলে করাইতে চাইলে জেড ইনভার্স 3, তাই না? তাহলে এক্সএন যখন জেড ইনভার্স 1 এর মধ্যে পাস হবে তখন হয়ে যাবে সে এক্স অফ এন মাইনাস 1। একটু ক্লিয়ার তো? এক্সএন যখন জেড ইনভার্স 1 এর ভিতরে পাস হইলো তখন সে হয়ে যাবে এক্স অফ এন মাইনাস 1, অর্থাৎ 1 স্যাম্পল ডিলে হয়ে গেল। ক্লিয়ার এটা? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়, আবার এখানে এক্সএনটা কি হইতাছে? সরাসরি এখানে চলে আসতেছে, এখানে আসতেছে এক্সএন। তাহলে এই এক্সএন এর সাথে ডিলে করা ফর্ম আর সরাসরি অ্যাকশন ফর্ম যোগ হইল। হ্যাঁ, যোগ হইলো। তাহলে এই ওভারঅল যোগফলটা কত? ওভারঅল যোগফলটা হইতাছে এক্স অফ এন প্লাস এক্স অফ এন মাইনাস 1, এন মাইনাস 1। তো এটাই হইতাছে আমার এই দুইটার কম্বাইন যোগফল, তাই না? সম্মিলিত যোগফল। তো এটার সাথে আবার কি মাল্টিপ্লাই হইতেছে? এখান থেকে যখন আসতেছে এর সাথে 0.5 মাল্টিপ্লাই হইতেছে, তাহলে এটার সাথে আমি 0.5 কে মাল্টিপ্লাই করে দিলাম। ক্লিয়ার জিনিসটা? এবার 0.5 এর সাথে xn মাল্টিপ্লাই হলে হাফ xn, 0.5 এর সাথে x অফ n মাইনাস 1 মাল্টিপ্লাই হলে আমাদের হাফ x অফ n মাইনাস 1 হয়। হ্যাঁ, তো এই দুইটা এখানে চলে গেল, এখানে যায় যোগ হইতেছে। কার সাথে যোগ হইতেছে? এই y অফ n, এই y অফ n না, এটা এই লাইনটা, এই y অফ n টাকে টাইনে নিয়ে আসলাম। টাইনে নিয়ে এসে সেটা কি করলাম? একটা স্যাম্পল ডিলে করলাম। y অফ n কে একটা স্যাম্পল ডিলে করলে কি হইতাছে? y অফ n মাইনাস 1 হইতাছে, তাই না? y অফ n মাইনাস 1। তো এই y অফ n মাইনাস 1 এর সাথে এখন কি গুণ হইতাছে? 0.25 বা 1/4, 0.25। এখন এই 0.25 আর এইটা, এখন এই দুইটা কি হইতাছে? এই দুইটা
যোগ হইতাছে, তাই না? যোগ হইতাছে, এই দুটো যোগ হয়ে আমাদের আউটপুট আসতেছে। আউটপুট আসলে কি হইতাছে? 1/4 y of n minus 1 plus half x of n plus half x of n minus 1। তো এই জিনিসটাই তো আমাদের সিস্টেমটা, এই যে এটাই তো আমাদের সিস্টেম। জি স্যার। তাই না? সুতরাং আমরা এইভাবেও আমরা সিস্টেমটা ডিরাইভ করতে পারি, আমরা এই ইকুয়েশন দিয়েও সিস্টেমটাকে ডিরাইভ করতে পারি। তো মোটামুটি এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করলাম ব্লক ডায়াগ্রাম দিয়ে, এটা তো বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমাদের জাস্ট প্রবলেম সলভ করলেই আমরা পৃথিবীর সমস্ত ব্লক ডায়াগ্রামকেই আমরা এক্সপ্লেইন করতে পারবো ইকুয়েশন দিয়ে। এনামুল হক, বুঝতে পারছেন তো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আর বাবুল, তুমি লেটে জয়েন করছো, তোমার রেকর্ডেড ভাব একটু দেখে নিও, ঠিক আছে? না স্যার, এতটুকু বুঝতে পারছি, সমস্যা নাই, ইকুয়েশন বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। ওকে, যদি তোমাদের ঘোষণা আসে পরীক্ষা শুরু হওয়ার যদি 2 দিন আগেও সরকারি ঘোষণা আসে যে স্কুল কলেজ খুলে গেছে, তাহলে ইউনিভার্সিটিতে এসে পরীক্ষা দিতে হবে। আর যদি ঘোষণা না আসে তাহলে অনলাইনে পরীক্ষা হবে। আর যদি স্কুল কলেজ এখানে এসে পরীক্ষা দাও তাহলে প্রশ্ন গতানুগতিক হবে। আর যদি অনলাইনে পরীক্ষা দাও তাহলে সিস্টেম হলো এটাই যে আমি হুবহু কোনো কিছু দিব না, ঠিক আছে? বুঝলে পাওয়া যাবে। এগুলো তো অন্য একটা ইকুয়েশন আমি তাহলে স্যার 2 দিনের মধ্যে প্রশ্নের ধরন আবার চেঞ্জ করুন কেমনে? একদিনের মধ্যে চেঞ্জ করতে হবে তাহলে? ওটা বললাম আর কি, দেখি বুঝাতে যাবে। আচ্ছা, হয়তো তখন পরীক্ষা তাহলে যদি এরকম 2 দিন আগে ঘোষণা করে তখন হয়তো বা বিশেষ বিবেচনায় পরীক্ষা পিছাইতেও পারে, তাই না? 4-5 দিন পিছাই হবে। হ্যাঁ, এটি আর কি। তাহলে এটাই আমি রিপ্রেজেন্ট করলাম এইভাবে, ঠিক আছে? অনুরূপ ভাবে আমরা যে কোনো প্রবলেমকে এইভাবে আমরা সলভ করতে পারি, ঠিক আছে? তো এরকম বেশ কিছু প্রবলেম আমি যদি যেই যে কোনো ধরনের প্রবলেম, এগুলো এক্সাম্পলে দেখবা, এক্সাম্পলে বেশ কিছু প্রবলেম, এক্সাম্পল না যে কি বলে এটাকে, অনুশীলনীতে তোমাদের এক্সারসাইজে এই অধ্যায় শেষে যে এক্সারসাইজ গুলো আছে এগুলোতে বেশ কিছু এরকম প্রবলেম আছে। এই প্রবলেম গুলো মোটামুটি সলভ করলে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এরকম শেষ অধ্যায়ে আমাদের এক্সারসাইজে কিছু প্রবলেম আছে। আচ্ছা, আমি এটা পরে একটু আলোচনা করে দিব, ঠিক আছে? তো মোটামুটি আমি যে এর আগের যে অ্যাসাইনমেন্ট গুলো দিছিলাম, এই অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করে দিও। যারা যারা দিছে তারা তো দিছেই, আর যারা যারা দেয় না তারা দ্রুত এটা সাবমিট করে দিও, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট গুলো করে দিন। ঠিক আছে। ওকে, আচ্ছা। অ্যাসাইনমেন্ট স্যার খাতায় কি লেখা খাতায় লেখা ছবি তুলে দিয়ে দেব তো নাকি স্যার? খাতায় লেখা আপনি স্ক্যান করে, যেভাবে আমাদের পরীক্ষা ঈদ জমা দিচ্ছেন, এতগুলো ছবি ফাইল দিলে কি জানেন, এই ডাউনলোড করে দেখা অনেক ঝামেলার কাজ। এই জন্য যদি পিডিএফ করে দেন তাহলে সুবিধা হয়, আমাদের একটা ফাইলের মধ্যে থাকলো, হারাইলো না। এখন আপনার ধরেন ফটো ফাইল আপনার 10টা হয়ে গেল, 10টা ফটো ফাইল সেভ করে স্টোর করে রাখা কষ্টকর। ঠিক কষ্ট। আচ্ছা, তাহলে ঠিক আছে স্যার। আর এই জন্য আমি না আবার যদি কাগজ জমা দিতে মানে হার্ড কপি জমা দিতে কোন তাহলে তো আর অসুবিধা, ওই পৃষ্ঠা লিখছি তো এজন্য। না, সমস্যা নাই, স্ক্যান করে দিলেই হবে। ওকে, পিডিএফ করে দিন তাহলেই হবে। ক্লাসিফিকেশন অফ ডিসক্রিট টাইম সিগন্যাল। এখন আমরা তাহলে নেক্সট টপিক শুরু করি। এটা মোটামুটি 2-1 ক্লাসে আবার একটু আলোচনা করি, আগের পরের ক্লাসে, কারণ অনেকে আসে নাই, ঠিক আছে? 2-1টা এক্সাম্পল দিয়ে আবার একটু আলোচনা করে দেব, ঠিক আছে? এখন আমি শুরু করি ক্লাসিফিকেশন অফ ডিসক্রিট টাইম সিস্টেম। তো ডিসক্রিট টাইম সিস্টেমের ক্লাসিফিকেশন, তো এইগুলো আমরা সব আগে পড়ে আসছি। আমাদের এই দ্বিতীয় অধ্যায়ে যা যা পড়ছি সব আমরা কন্টিনিউয়াস টাইমের সিগন্যালস সিস্টেমে পড়ে আসছি, শুধুমাত্র অ্যানালগ ডোমেইনের জন্য, অর্থাৎ টাইম ডোমেইনের জন্য আমরা, কন্টিনিউয়াস ডোমেইনের জন্য আমরা এগুলো পড়ে আসছি। আমরা এখন আমরা ডিসক্রিট ডোমেইনে এগুলো আমরা পড়বো, ঠিক আছে? তো এর ক্লাসিফিকেশন মধ্যে প্রথমে আছে স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক সিস্টেম। আমরা স্ট্যাটিক এন্ড ডাইনামিক সিগন্যাল আমরা পড়ে আসছি। স্ট্যাটিক কি, ডাইনামিক কি আমরা মোটামুটি সবই জানি। হ্যাঁ, স্ট্যাটিক সিগন্যাল কি একটু আবার বলি। স্ট্যাটিক কি বলেন তো, কারো মনে আছে কিনা? স্ট্যাটিক, হ্যাঁ, স্ট্যাটিক সিগন্যালটা হলো মেমোরিলেস সিস্টেম। মেমোরিলেস সিস্টেমটা, ঠিক আছে? স্ট্যাটিক সিস্টেম এমন একটা সিস্টেম যে সিস্টেমের কোনো মেমোরি নাই, এটা একটা মেমোরিলেস সিস্টেম। আর ডাইনামিক সিস্টেমটা হলো একটা মেমোরি সিস্টেম, ঠিক আছে? অর্থাৎ এক্সাম্পল হিসেবে যদি বলি, যদি কোনো সিস্টেমের এমন হয় যে সিস্টেমের আউটপুটটা সেই সিস্টেমের শুধুমাত্র প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করে, অর্থাৎ
পুরো সিস্টেমের আউটপুট শুধুমাত্র তার প্রেজেন্ট ইনপুটের উপরে যদি ডিপেন্ড করে তাহলে বলতে পারি সেই সিস্টেমটা স্ট্যাটিক সিস্টেম। আর যদি কোনো সিস্টেমের আউটপুট শুধুমাত্র তার প্রেজেন্ট ইনপুটের উপরে ডিপেন্ড করে না, সে ফিউচার ইনপুট অথবা পাস্ট ইনপুটের উপর সে ডিপেন্ড করে, তাহলে বলতে পারি সেই সিস্টেমটা হলো ডাইনামিক সিস্টেম। এক্সাম্পল হিসেবে সহজে বলা যায়, যদি ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে আমরা বলি, তাহলে যদি আউটপুট হয় y অফ n, আউটপুট যদি y অফ n হয় তাহলে বলতে পারি y অফ n ইজ ইকুয়াল টু ধরি 5x অফ n প্লাস বলতে পারি x স্কয়ার n। এই যে সিস্টেমটা, এই যে আমি এখানে যে সিস্টেমটার কথা বললাম, আচ্ছা এই যে সিস্টেমটা বললাম, এই সিস্টেমটা একটা টোটাল একটা স্ট্যাটিক সিস্টেম। কারণ এই সিস্টেমের কোনো কিছুই আমাদের পাস্ট বা প্রেজেন্ট, পাস্ট বা ফিউচারের উপর ডিপেন্ড করতেছে না। কারণ কি, এখানে n ইকুয়াল টু যদি হয় 1, n ইকুয়াল টু যদি হয় 1, তাহলে এখানে 1 বসাবো, এখানে 1 বসাবো, আমি আউটপুট পাবো 1, অর্থাৎ সব প্রেজেন্ট, তাই না? আমাদের প্রেজেন্ট সিস্টেম n এর মান যদি 1 হয়, অর্থাৎ প্রেজেন্ট স্যাম্পল যদি হয় 1, তাহলে সবগুলো কিন্তু কি আমাদের 1 এর উপরে ডিপেন্ড করতেছে। আউটপুটও পাইতেছে 1, অর্থাৎ প্রেজেন্ট পাইতেছে, অর্থাৎ প্রেজেন্ট আউটপুট ডিপেন্ড করতেছে প্রেজেন্ট ইনপুটের উপরে। আবার ডাইনামিক সিস্টেমটা আমি বলি, y অফ n যদি হয় একটা সিস্টেম, y অফ n যদি হয় একটা সিস্টেম, আমরা এই সিস্টেমের যদি ডিরাইভেশন করি, তাহলে y অফ n যদি হয় x অফ n মাইনাস 1 প্লাস x অফ n, এটা যদি হয় একটা সিস্টেম, অর্থাৎ yn ডিপেন্ড করতেছে কার উপরে? x অফ n এর উপর ডিপেন্ড করতেছে, সেই সাথে x অফ n মাইনাস 1 এর উপর ডিপেন্ড করতেছে। এখন n যদি হয় আমাদের 1, n যদি হয় আমাদের 1, তাহলে এটা হলো 1, এটা কি? এটা আমাদের 0, এটা কি? এটা আমাদের 1। তাহলে দেখি তো, আমাদের প্রেজেন্ট ইনপুট হলো 1, কিন্তু 0 কি আমাদের প্রেজেন্ট ইনপুট? না, এটা আমাদের পাস্ট ইনপুট। পাস্ট ইনপুটটা আমরা যদি n ইকুয়াল টু 2 ধরি, n ইকুয়াল টু 2 ধরি সহজে বোঝার জন্য, তো এটা যদি 2, এটা হইলে যাচ্ছে আমাদের 2, এটা হয়ে যাচ্ছে আমাদের 1, তাই না? তো আমাদের প্রেজেন্ট ইনপুট 2, কিন্তু পাস্ট ইনপুট আমাদের হলো ওখানে 1 তো আমাদের প্রেজেন্ট ইনপুট না, সুতরাং সে ডিপেন্ড করতেছে পাস্ট ইনপুটের উপরে। সুতরাং এই সিস্টেমটা হলো একটা মেমোরি সিস্টেম। এই সিস্টেমকে আমাদের এই পাস্ট n অফ 1 এর মানটা আগের সিস্টেম থেকে আমাদের n অফ 1 এর মানটাকে স্টোর করে রাখার তার প্রয়োজন পড়বে, তাই না? অর্থাৎ তার একটা মেমোরির প্রয়োজন পড়তেছে, যে সিস্টেমটা আমাদের প্রিভিয়াস ভ্যালুটা স্টোর করে রাখতেছে। ক্লিয়ার? একটু ক্লিয়ার তো? অর্থাৎ স্ট্যাটিক সিস্টেম হলো এমন একটা সিস্টেম যে সিস্টেমের আউটপুটটা শুধুমাত্র তার প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করতেছে। আর ডাইনামিক সিস্টেম হলো এমন একটা সিস্টেম যে সিস্টেমের আউটপুটটা শুধুমাত্র তার প্রেজেন্ট ইনপুট না, তার পাস্ট ইনপুট, ফিউচার ইনপুট এদের উপর ডিপেন্ড করতেছে, এবং এই ভ্যালুগুলোকে তার সিস্টেমটার মেমোরি করে রাখার প্রয়োজন পড়তেছে। এই সিস্টেমটাই হলো তার ডাইনামিক সিস্টেম। ক্লিয়ার? পরে আবার এই ডিসক্রিট টাইম সিস্টেম ইজ কল্ড স্ট্যাটিক। হ্যাঁ, একটা সিগন্যাল দেখে কি বোঝার উপায় আছে যে কোনটা স্ট্যাটিক আর কোনটা ডাইনামিক? হ্যাঁ, কোন সিস্টেমটা বোঝার উপায় স্ট্যাটিক, এটা জাস্ট আমি বুঝতে পারবো ইকুয়েশন দেখেই বুঝতে পারবো। যদি ইকুয়েশনে ডিলে থাকে বা অ্যাডভান্স থাকে তাহলে বুঝতে পারবো সেটা ডাইনামিক। আর যদি কোনো ইকুয়েশনে কোনো ডিলে থাকে না, অর্থাৎ স্যাম্পল ডিলে যদি না থাকে, তাহলে বলতে পারবো সেই সিস্টেমটা স্ট্যাটিক। অর্থাৎ যদি xn দিয়ে সব সিস্টেম থাকে, কোনো xn -1 বা xn +1 বা এই ধরনের কিছু না থাকে, তাহলে সেই সিস্টেমটা হলো স্ট্যাটিক। আর যে সিস্টেমে xn -1 +1 এই ধরনের জিনিসগুলো আছে, অথবা y অফ এর -1 +1 এই ধরনের জিনিসগুলো আছে, সেই সিস্টেমটা আমাদের ডাইনামিক। ক্লিয়ার? জি স্যার। তাহলে a discrete time system is called static or memoryless if its output at any instant n depend at most on the input sample at the same time, but not on the past or future sample of the input. অর্থাৎ পাস্ট এবং ফিউচার উপরে ডিপেন্ড করবে না, শুধুমাত্র প্রেজেন্ট স্যাম্পলের উপরে ডিপেন্ড করবে। সেটাই হলো আমাদের স্ট্যাটিক সিস্টেম। ইন any other case, the system is said to be dynamic or to have memory if the output of a system at time n is completely determined by the input sample in the interval from n of n minus 1 অর্থাৎ n of n minus 1 ইন্টারভালের
this system is said to have memory or of duration n, অর্থাৎ সেই সিস্টেমের মেমোরি ডিউরেশন n মেমোরির সিস্টেম আছে, ঠিক আছে। অর্থাৎ মোট কথা হলো কোন সিস্টেমকে যদি n দিয়ে রিপ্রেজেন্ট করা যায় তাহলে সেই সিস্টেমটাই হলো আমাদের ডাইনামিক সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, this system is said to have finite memory where as if n is equal to infinity this system is, আচ্ছা এখন যদি কোন সিস্টেম এমন হয় যে সিস্টেমের এই n - n এই ফরম্যাটে প্রকাশ করলে এই n এর মানটা যদি আমাদের ফাইনাইট হয় তাহলে সিস্টেমটা হলো ফাইনাইট মেমোরি সিস্টেম, ঠিক আছে। আর যদি n এর মানটা ইনফিনিটি হয়, n ইকুয়াল টু যদি ইনফিনিটি হয় তাহলে সেটা হলো ইনফাইনাইট মেমোরি সিস্টেম, ক্লিয়ার। এখন ধরো একটা সিস্টেম এরকম x of n - 1 x of n - 2 plus x of n - 3 plus x of n - 4 plus x of n - 5 plus x of n - 6 এরকম করে করে x of n - ইনফিনিটি অর্থাৎ x of n - n পর্যন্ত সে যাইতেছে যেখানে n এর মানটা ইনফিনিটি। এই ধরনের সিস্টেমটা কি হবে? এই ধরনের সিস্টেম হলো আমাদের ইনফাইনাইট মেমোরি সিস্টেম। আর যে সিস্টেমের এই মেমোরিটা আমাদের ফাইনাইট করা অর্থাৎ x of ধরো n - 1 plus x of n - 2 এরকম লিমিট করা সেই সিস্টেমটা হলো আমাদের ফাইনাইট মেমোরি সিস্টেম, ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, এখানে এক্সাম্পল দিছে, এই এক্সাম্পলটা হইলো আমাদের স্ট্যাটিক সিস্টেমের এক্সাম্পল। এখানে যে এক্সাম্পলটা দিছে, আবার এই যে এক্সাম্পলটা দেখতেছো এই যে এক্সাম্পলটা এই এক্সাম্পলটা হলো আমাদের ডাইনামিক সিস্টেমের এক্সাম্পল। অর্থাৎ দেখো যে স্যাম্পল দিলে আছে, স্যাম্পল দিলে থাকলে সেই সিস্টেমটা হলো আমাদের ডাইনামিক সিস্টেম, ক্লিয়ার। আচ্ছা, এটা আমরা দেখছি। এরপরে ক্লাসিফিকেশন হলো টাইম ভেরিয়েন্ট ভার্সেস টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। তো এটাও আমরা জানি টাইম ভেরিয়েন্ট, টাইম ইনভেরিয়েন্ট এগুলো আমরা পড়ে আসছি না। কোন সিস্টেম কখন টাইম ভেরিয়েন্ট হবে, কখন টাইম ইনভেরিয়েন্ট হবে, তো এগুলো আমরা পড়ে আসছি। এখন যে সিস্টেমের আমাদের আউটপুট সেই সিস্টেমের টাইম চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হয়, অর্থাৎ টাইমের সাথে সাথে যে সিস্টেমটা ভ্যারি করে সেই সিস্টেমটা হলো টাইম ভেরিয়েন্ট সিস্টেম, তাই না। আর যে সিস্টেমের আমাদের রেসপন্সটা আমাদের টাইমের সাথে সাথে ভেরি করে না সেই সিস্টেমটা হলো টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। অর্থাৎ যে সিস্টেমের রেসপন্স অর্থাৎ আউটপুট আমাদের টাইমের সাথে সাথে ভেরি করে সেই সিস্টেমটা হলো টাইম ভেরিয়েন্ট সিস্টেম। আর যে সিস্টেমের রেসপন্স আমাদের টাইমের সাথে সাথে ভেরি করে না সেই সিস্টেমটা হলো আমাদের টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। অর্থাৎ আমরা বলতে পারি we can subdivided the general class of system into two broad categories, time invariant system and time variant system. A system is called time invariant. একটা সিস্টেমকে টাইম ইনভেরিয়েন্ট বলা হবে কখন if its input output characteristics do not change with time, যদি সেই সিস্টেমের ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স টাইমের সাথে পরিবর্তন না হয়, অর্থাৎ টাইম সেই সিস্টেমকে কোনো ধরনের হ্যাম্পার না করতে পারে, তাহলে সেই সিস্টেমটাকে বলতে পারি আমরা টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, তাই না। To elaborate, suppose that we have a system tau in a relaxed state, which when excited by an input signal xn produced an output signal yn, thus we write আমাদের যদি এরকম একটা সিস্টেম হয় যে y of n equal to tau of x of n, এটা যদি একটা সিস্টেম হয় তাহলে এই সিস্টেমটাকে আমরা কখন বলতে পারি টাইম ভেরিয়েন্ট, কখন বলতে পারি টাইম ইনভেরিয়েন্ট। এটা দেখো, now suppose that the same input signal is delayed by k unit of time. আমরা এগুলো আমরা সব দেখে আসছি যে কিভাবে আমরা টাইম ইনভেরিয়েন্ট বা টাইম ভেরিয়েন্ট এগুলো আমরা ডিফাইন করি। এগুলো তো আবার একটু ভালো করে ডিপলি একটু মনে করার চেষ্টা করি। আমরা ধরি কোন একটা সিস্টেম দেওয়া আছে y of n equal to tau of x of n, এটা একটা সিস্টেম, ঠিক আছে। tau হলো একটা ফাংশন, এই ফাংশন tau of x of n, ঠিক আছে। now suppose that this tau একটা সিস্টেম আর কি, এটা একটা সিস্টেমের করা, tau হলো একটা সিস্টেম, ঠিক আছে। ফাংশন হলো x of n y of n, এটা হলো ইনপুট ফাংশন, এটা হলো আউটপুট ফাংশন। tau হলো একটা সিস্টেম, এই সিস্টেমে এই ফাংশন আমরা ইনসার্ট করছি, তাহলে কি হইতো, নাও সাপোজ দ্যাট দি সেম ইনপুট সিগন্যাল ইজ ডিলেড বাই k ইউনিট। মনে করি এই ইনপুট সিগন্যালটাকে আমি k পরিমাণ ডিলে করলাম, অর্থাৎ
এই ইনপুট সিগন্যাল এক্স অফ এন কে আমি কে পরিমাণ ডিলে করলাম, তাই না, অফ টাইম টু এল। এখন এটা হয়ে গেল কি, তাহলে কে পরিমাণ ডিলে করলে কি হইতাছে, এক্স অফ এন মাইনাস কে হইতাছে, তাই না, এই ইনপুটটা হইতাছে এক্স অফ এন মাইনাস কে, এন্ড এগেইন অ্যাপ্লাই টু দা সেম সিস্টেম, এবং এই সেম সিস্টেমে এখন আমি অ্যাপ্লাই করলাম, তাহলে কি হইতাছে, ইফ দা ক্যারেক্টারিস্টিক্স অফ দা সিস্টেম, যদি সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স ডো নট চেঞ্জ উইথ টাইম, যদি সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্সটা টাইমের সাথে সাথে চেঞ্জ না হয়, তাহলে বলতে পারি দি আউটপুট অফ দি রিল্যাক্স সিস্টেম উইল বি ওয়াই অফ এন মাইনাস কে। তাহলে বলতে পারি, তাহলে এই সিস্টেমের আউটপুটটা হবে আমার ওয়াই অফ এন মাইনাস কে, ঠিক আছে। এখন সিস্টেমের ক্যারেক্টারিস্টিক যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে এক্স অফ এন মাইনাস কে এর জন্য আমি ওয়াই অফ এন মাইনাস কে তো পাবো না, পাবো। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, সিস্টেম জিনিসটা কি, একটা সিস্টেম মানে হলো সে সবসময় একই রকম কাজ করবে, তাই না, একটা সিস্টেম মানে সে সবসময় একই রকম কাজ করবে, নির্দিষ্ট ইনপুটের জন্য সে নির্দিষ্ট আউটপুট ইচ্ছে দিবে, নির্দিষ্ট ইনপুটের জন্য নির্দিষ্ট আউটপুট সে দিবে। এখন ইনপুট যখন ছিল এক্স এন, আউটপুট আসবে ওয়াই এন, ইনপুট যখন আসবে এক্স অফ এন মাইনাস ওয়ান, আউটপুট আসবে ওয়াই অফ এন মাইনাস ওয়ান, ইনপুট যখন আসবে এক্স অফ এন মাইনাস টু, আউটপুট আসবে ওয়াই অফ এন মাইনাস টু, ইনপুট যখন আসবে হলো এতে সাম, আউটপুট আসবে হলো আমাদের ওয়াই অফ এতে সাম, ইনপুট যদি আসে এক্স অফ বাবুল, তাহলে আউটপুট আসবে ওয়াই অফ বাবুল, তাই না, সিস্টেমটা তাই দিবে। কিন্তু এইটা যদি না দেয়, তাহলে কি তার ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে গেছে, তাই না, যদি এক্স অফ এন মাইনাস ওয়ান এর জন্য ওয়াই অফ এন মাইনাস ওয়ান না আসে, তাহলে বলতে পারবো সেই সিস্টেমের ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে গেছে, ঠিক না। অর্থাৎ আর যদি তাই দেয়, তাহলে বলবো সেই সিস্টেমের ক্যারেক্টারিস্টিক ঠিক আছে। এখন এই টাইম শিপমেন্টের কারণে যদি ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে যায়, তাহলে অবশ্যই সেই সিস্টেমটা টাইম ভেরিয়েন্ট, আর টাইম শিপমেন্টের কারণে যদি ক্যারেক্টারিস্টিক চেঞ্জ না হয়, তাহলে বলবো সিস্টেমটা টাইম ইনভেরিয়েন্ট। ক্লিয়ার? এই কারণে কোন সিস্টেমের ইনপুটে এক্স অফ এন থাকলে আউটপুট যদি ওয়াই অফ এন হয়, সেই সিস্টেমে এক্স অফ এন মাইনাস কে দিলে আউটপুট যদি ওয়াই অফ এন মাইনাস কে আসে, তাহলে আমরা বলতে পারি সেই সিস্টেমটা হলো টাইম ইনভেরিয়েন্ট, অর্থাৎ সিস্টেমটা পরিবর্তন হয় নাই, টাইমের সাথে তার কোনো চেঞ্জ আসে নাই। ক্লিয়ার? সুতরাং দ্যাট ইজ দি আউটপুট উইল বি সেম অ্যাজ দ্য রেসপন্স অফ এক্সএন, এক্সাক্ট এক্সেপ্ট দ্যাট it will be delayed by the same k units in time that the input was delayed. This leads to us to define a time invariant or shift invariant system. Time invariant সিস্টেমটাকে shift invariant system বলা হয়। বেশ কিছু জায়গায় এই টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমটাকে শিফট ইনভেরিয়েন্ট সিস্টেমও বলে, এই জিনিসটা একটু মনে রাখো। বেশ কিছু জায়গায় দেখবা এটা শিফট ইনভেরিয়েন্ট সিস্টেম বলতেছে। হ্যাঁ বলো। আমি যদি এক্স এন ইনপুট দেই, তাহলে পাবো আমি ওয়াই অফ এন। হ্যাঁ, তাহলে সেটি হলো আমাদের টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। হ্যাঁ, টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। আর যদি আমি যা ইনপুট দিলাম পাইলাম না, বা আমি এক্স অফ এন ইনপুট দিয়ে এক্স অফ এন পাইলাম না, পাইলাম অন্যটা, ওয়াই অফ এন পাইলাম না, পাইলাম অন্যটা, তাহলে সেটা টাইম ইনভেরিয়েন্ট, ইনভেরিয়েন্ট না, টাইম ভেরিয়েন্ট। তাহলে টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না। সিস্টেমটা যদি হয় এক্স অফ এন, ইনপুট যদি হয় এক্স অফ এন, এর জন্য যদি আমার ওয়াই অফ এনই আমি পাই সব সময়, তাই না। এখন তুমি ইনপুট চেঞ্জ করে ফেললা, ইনপুটের টাইমটা তুমি শিফট করে ফেললা, টাইম ডিলে করলা, টাইম ডিলে করলে কি করলা, এক্স অফ এন মাইনাস ওয়ান দিলা, তাহলে আমাদের আউটপুটেও তো টাইম ডিলে হওয়ার কথা, তাই না, আউটপুটেও টাইম ডিলে হয়ে ওয়াই অফ এন মাইনাস ওয়ান হবে। কিন্তু যদি তা না হয়, তাহলে কি হবে, তাহলে সিস্টেমটা টাইম ভেরিয়েন্ট, অর্থাৎ সিস্টেমের ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে গেছে, টাইম শিফট করার কারণে সিস্টেমটা পাল্টে গেছে। ক্লিয়ার? এটা টাইম ভেরিয়েন্ট। আর যদি সেম পাই, তাহলে টাইম শিফটের কারণে সিস্টেমটা আমার পাল্টে নাই, সেমই আছে। একটু ক্লিয়ার তো? এই এক্সাম্পলটা দিয়ে আমরা কোন সিস্টেম টাইম ভেরিয়েন্ট নাকি টাইম ইনভেরিয়েন্ট সেটা আমরা বের করি। এখানে বেশ কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পলটা দিলে একটু ক্লিয়ার হয়ে যাবে। তাও একটু এই জিনিসটা আমরা একটু পড়ি না। যেমন একটা সিস্টেম আছে এক্স এন ইনপুট দিছে, আউটপুট আছে ওয়াই এন, তাহলে এক্স অফ এন মাইনাস কে ইনপুট দিলে আউটপুট পাইছে ওয়াই অফ এন মাইনাস কে। So for every input signal xn, every time shift k, to determine if any given system is time invariant, we need to perform the test specified by the preceding definition. Basically, we excite the system with an arbitrary input sequence xn, which produces an output denoted yn. Next, we delay the input sequence by some amount k and recompute the input. In general, we can write the input as y of
nk equal to x of n minus k. Acha, now if the output y of nk is equal to y of n minus k for all possible values of k, the system is time invariant. On the other hand, if the system is not equal to even for one value of k, the system is time invariant. যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে বলছি আর কি। ঠিক আছে, একটু বুঝতে পারছো তো? উদাহরণ দেখলে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, determine if the systems shown in figure 2.2.8 are time invariant or time variant. আচ্ছা, this system is described by the input output equation. তো মোটামুটি একটা ইকুয়েশন দেওয়া আছে y of n equal to x of n minus x of n minus 1, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে। ঠিক আছে, এখন আমরা চেক করে দেখব এই সিস্টেমটা টাইম ভেরিয়েন্ট নাকি টাইম ইনভেরিয়েন্ট, এটা আমরা এখন একটু চেক করে দেখব। ঠিক আছে, এখন দেখি, নাও the input is delayed by k unit. প্রথম যে কাজটা করব আমরা এখানে ইনপুটটাকে ডিলে করব, ইনপুটটাকে ডিলে করে আমি আউটপুট বাই করব। ঠিক আছে, and apply it to the system. It is clear from the block diagram that the output will be output y of n কে, y of n ছিল k পরিমাণ ডিলে করলাম, y of n কে সমান সমান তাহলে বলতে পারি x of n minus k minus x of n minus k minus 1, অর্থাৎ n এর জায়গায় আমি x of n minus k দিলাম। ঠিক আছে, ইনপুটটাকে আমি k পরিমাণ স্যাম্পল ডিলে করলাম। ঠিক আছে, এখন on the other hand from equation 2.2.14, আচ্ছা এই ইকুয়েশনটা হলো এটা। আচ্ছা, we note that if we delay y of n k by k unit in time we obtain, এখন আমাদের ইনপুটকে কে পরিমাণ ডিলে করার পর আমাদের ইনপুট, এই ইনপুটের জন্য আউটপুট পাইছি হলো এটা, তাই না? দেখো এই ইনপুটকে, আচ্ছা সাউন্ড পলিউশন হইতেছে না একটু? জি স্যার, আপনাদের এখান থেকে আসছে। আচ্ছা একটু শোনো, আসলে কনসেন্ট্রেশন রাখা অনেক কঠিন, এমনি একটু ডিফিকাল্ট বিষয়। হ্যাঁ দেখো, এই যে কিছু কাটা যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে, জাস্ট এই ইনপুটের কারণে আমি আউটপুট পাইছি হলো আমাদের এটা, তাই না? এখন দেখো, এখন আমি কি করলাম, এই আউটপুটটাকে কে পরিমাণ ডিলে করলাম, আউটপুটটাকে কে পরিমাণ ডিলে করার কারণে, এই কথা বলো না, আউটপুটটাকে কে পরিমাণ ডিলে করার কারণে আমি কি পাইলাম এখানে, দেখো এইটা পাইলাম। আর এই দুইটা জিনিস যদি সমান হয় তাহলে বলতে পারি সিস্টেমটা হলো টাইম ইনভেরিয়েন্ট, আর যদি এই দুইটা মান যদি সমান না হয় তাহলে সিস্টেমটা টাইম ভেরিয়েন্ট। দেখো এই দুইটা মান সমান, সমান হওয়ার কারণে আমরা বলতে পারি দি সিস্টেম ইজ টাইম ইনভেরিয়েন্ট। ক্লিয়ার? কথা কয় না। দেখো প্রথমে ইনপুটটাকে কে পরিমাণ ডিলে করছি, হ্যাঁ ইনপুটটাকে কে পরিমাণ ডিলে করে আউটপুট পাইছি, তারপর কি করছে আউটপুটটাকে ডিলে করছি, আউটপুটটাকে কে পরিমাণ ডিলে করছি, আর ইনপুটকে ডিলে করার পর যে আউটপুট পাইলাম সেটা যদি আউটপুটকে ডিলে করার পর যা পাইলাম তার সমান হয় তাহলে বলতে পারে সিস্টেমটা টাইম ইনভেরিয়েন্ট, আদারওয়াইজ টাইম ভেরিয়েন্ট। যেহেতু দুইটা সমান তাহলে এই এক্সাম্পলে এই সিস্টেমটা টাইম ইনভেরিয়েন্ট। ওকে, আজকে এই পর্যন্তই, কিছুক্ষণ পরে আশা করছিলাম। হ্যাঁ দেখো, তাহলে যে জিনিসটা আমি বলতেছিলাম যে এখানে আমাদের সিস্টেমটা আমাদের টাইম ইনভেরিয়েন্ট হইলো, কারণ প্রথমে দেখো সহজ কনসেপ্ট, আমাদের ইনপুটটাকে আমরা কে স্যাম্পল ডিলে করব। প্রথমে যে কাজটা করব সেটা হলো ইনপুটটাকে কে স্যাম্পল ডিলে করব। ঠিক আছে, কে স্যাম্পল ডিলে করার পর এই ইনপুটের জন্য আমি আউটপুট বের করব। ক্লিয়ার তো জিনিসটা? প্রথম যে কাজটা করব ইনপুটটাকে কে পরিমাণ স্যাম্পল ডিলে করব, ডিলে করার পর সেই ডিলে স্যাম্পলে আমাদের ইনসার্ট করে সেই সিস্টেমে সেই ডিলেটাকে ইনসার্ট করে আমি সেখান থেকে আমাদের রেসপন্স বের করব। ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট কাজ। তো এই রেসপন্সটা আমি রেখে দিলাম, এই রেসপন্সটা হলো y of n k। ঠিক আছে, এরপর আমি কি করব, এরপরে যে কাজটা করব এই যে আমাদের আউটপুটের ইকুয়েশন ছিল, আউটপুটের ইকুয়েশন যে ছিল এই আউটপুটটাকে আমি কে পরিমাণ ডিলে করব, ডিলে করার পর এখন ইনপুটকে ডিলে করব না, আউটপুটকে কে পরিমাণ ডিলে করব, করার পরে এই কে পরিমাণ ডিলে করার জন্য আউটপুট যা আসে সেটা আমি বের করে দেখব। এখন দেখো ইনপুটকে ডিলে করার পরে যে রেসপন্সটা পাইলাম
কে পরিমাণ ডিলে করার পরে আউটপুটকে কে পরিমাণ ডিলে করলে তো সেমই পাওয়ার কথা, তাই না? সেম পাওয়ার কথা না? সিস্টেমটা টাইম ইনভেরিয়েন্ট হয়, যদি টাইমের সাথে তাহলে স্যার চিন্তা নাই হয়, তাহলে ইনপুটকে কে পরিমাণ ডিলে করলে যে আউটপুটটা পাওয়ার কথা, ইনপুটকে না করে শুধুমাত্র আউটপুটকে কে পরিমাণ ডিলে করলেও সেই রেসপন্সই আমার পাওয়ার কথা, যদি টাইমের সাথে তার কোনো ভেরিয়েশন না থাকে। যদি এরকম দুইটা মান সমান হয়ে যায় তাহলে বলতে পারি সিস্টেমটা হলো টাইম ইনভেরিয়েন্ট, আদারওয়াইজ সিস্টেমটা হলো টাইম ভেরিয়েন্ট। এই সেকেন্ড এক্সাম্পল দেখে ওইটাকে এমন ব্লক ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করছে। ব্লক ডায়াগ্রাম যেমন এক্সএন কে আমাদের এক্স স্যাম্পল ডিলে করছে, ডিলে করার পরে এই যে মাইনাস করছে, দেখো এক্স এর সাথে এক্স এর মাইনাস করছে, মাইনাস করে আউটপুট পাইছে, জাস্ট ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করছে। এখন দ্বিতীয় এক্সাম্পল দেখো, the input output equation এখানে আছে y of n equal to n x of n, এখানে একটা ফাংশন দেওয়া আছে যেখানে y of n equal to n x of n। তো এখানে প্রথমে কি কাজটা করব, ইনপুটকে আমি কে পরিমাণ ডিলে করব, এটা আমার ফার্স্ট কাজ। তো ইনপুটটাকে কে পরিমাণ ডিলে করার জন্য আমি কি করব, x of n minus k করব, x of n কে x of n minus k করব। x of n minus k করলে আমি আউটপুট কি পাইতাছি, y of n k সমান সমান পাইতাছি n x of n minus k, এটা আমি পাইতাছি আমাদের আউটপুট হিসেবে পাইতাছি। এখন আমি কি করতেছি, এখন আউটপুটকে কে পরিমাণ ডিলে করতেছি, আউটপুট আমাদের কি y of n, y of n এর জায়গায় লিখতেছি y of n minus k, অর্থাৎ আউটপুটকে ডিলে করতেছি। দেখো যে y of n এর জায়গায় লিখতেছি y of n minus k, লেখার পর আমি কি পাইতাছি, এই যে দেখো y of n এর জায়গায় আমি লিখতেছি y of n minus k, ঠিক আছে? এখানে কিন্তু করছিলাম ইনপুটকে ডিলে, এই যে ইনপুটকে ডিলে করছিলাম, আউটপুটকে কিন্তু কোনো ডিলে করি নাই। ইনপুটকে ডিলে করে আমি একটা রেজাল্ট পাইছি, এখন আউটপুটকে ডিলে করতেছি, করলে y of n যে সমস্ত জায়গায় n ছিল সেই জায়গায় এখন n minus k হয়ে যাবে। এখন এই ইকুয়েশনে এই জায়গায় n ছিল, যেখানে n ছিল, তাহলে এই জায়গায় হয়ে যাবে আমার n minus k, আবার এই জায়গায় n ছিল, এই জায়গায় n ছিল, দেখো এই জায়গায় হয়ে যাচ্ছে আমার n minus k। তাহলে আমাদের আউটপুট হয়ে যাচ্ছে y of n minus k equal to n minus k into x of n minus k। এখন এখান থেকে লিখলে হয় আমাদের এটা। এখন এই ইকুয়েশন আর এই ইকুয়েশন কি সমান, দেখো তো এই ইকুয়েশন আর এই ইকুয়েশন কি সমান? না স্যার, সমান না। যেহেতু সমান না, সুতরাং বলতে পারি সিস্টেম টাইমের সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ সিস্টেম ইজ টাইম ভেরিয়েন্ট, বিকজ এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন দুইটা সমান না। ক্লিয়ার? জি স্যার। আবার যদি আরেকটা एग्जांपल এখানে দেখি, যেখানে এখানে একটা एग्जांपल আছে y of n equal to x of minus n। তো এই एग्जांपल আমি সেম কাজ করব, প্রথমে কে পরিমাণ ডিলে করব, এই যে মাইনাস কে পরিমাণ ডিলে করলাম, করার পরলাম এরপরে কি করলাম, আউটপুটকে ডিলে করব, আউটপুটকে ডিলে করলাম, পেলাম এটা। এই ইকুয়েশন আর এই ইকুয়েশন সমান না, যে কারণে আমি বললাম সিস্টেম ইজ টাইম ভেরিয়েন্ট, অর্থাৎ টাইমের সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে সিস্টেমটা। জাস্ট এই প্রসেসে আমরা যে কোনো সিস্টেম টাইম ভেরিয়েন্ট নাকি টাইম ইনভেরিয়েন্ট এটা অনায়াসে আমরা বের করতে পারবো, ঠিক আছে? এই যে এখানে একটা एग्जांपल আছে, এই एग्जांपल এ দেখো প্রথমে ইনপুটটাকে ডিলে করবা, ইনপুট কি xn, xn কে ডিলে করলে x of n minus k হবে, k হলো আমাদের সিস্টেমটা সেইটা। এখন আমি আউটপুটকে ডিলে করব, আউটপুটকে ডিলে করলে আমরা দেখব কি আসে, আউটপুটকে ডিলে করলে দেখব দুটো সমান না, সুতরাং বলতে পারি সিস্টেম ইজ টাইম ভেরিয়েন্ট, ঠিক আছে? আউটপুটকে ডিলে করলে কি আসবে, আউটপুটে ডিলে করলে ওমেগা n minus k আসবে, এখানে ওমেগা নট n minus k, এখানে x of n minus k। তাহলে ওমেগা নট n minus k x of n minus k এই দুটো সমান হয় না, সমান না হওয়ার কারণে সিস্টেমটা হলো টাইম ভেরিয়েন্ট। তো এই রিলেটেড एग्जांपल আছে তোমার এক্সারসাইজে, এই রিলেটেড প্রবলেম আছে, অর্থাৎ সিস্টেমটা টাইম ভেরিয়েন্ট নাকি টাইম ইনভেরিয়েন্ট দেখবা। তো এই প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ করতে থাকবা, ঠিক আছে? সলভ করলে পরীক্ষায় ভালো করবা, আর সলভ না করলে পরীক্ষায় বিপদে করবা, কারণ আমি অনলাইন পরীক্ষায় হুবহু কোনো প্রশ্ন দিব না, যেহেতু তোমাদের কনসেপ্ট থেকে বের করতে হবে, ডিরাইভ করতে হবে, সেখানে তোমরা যত প্রবলেম সলভ করবা তত তোমাদের জন্য ইজিয়ার হবে। আশা করতেছি তোমরা যদি সিগন্যাল সিস্টেম, কন্ট্রোল সিস্টেম এগুলো নিয়ে যদি ভালো করতে পারো, ইন ফিউচার তোমাদের কেউ যদি বিশেষ করে, আসলে তো এইগুলো কোর্সগুলো আসলে চাকরির জন্য না, তো এই কোর্সগুলো আসলে তোমাদের রিসার্চের জন্য, হায়ার স্টাডির জন্য। কেউ যদি পড়াশোনা নিয়ে থাকো, রিসার্চ করতে থাকো না, তাহলে ভবিষ্যতে তাদের অনেক কাজে লাগবে এই কোর্সগুলো, ঠিক আছে? যেমন তোমরা যদি ফাইনাল ইয়ারে যখন থিসিস করো, থিসিস করার সময় এই কোর্সগুলো তোমাদের আবার নতুন করে করতে হবে না, কারণ অনেক জায়গায় এগুলো কাজে লাগবে, সিগন্যাল সিস্টেম অনেক জায়গায় কাজে লাগবে তোমাদের, দেখবা। তো এগুলো আবার দেখবা তোমাদের পড়তে হবে, তোমাদের এগুলো যদি বুঝতে পারো, তোমাদের থিসিস প্রেজেন্টেশন প্রজেক্ট বা থিসিস করা তোমাদের জন্য জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, শুধু এটা না, তুমি এই সিগন্যাল সিস্টেমটা পাওয়ার সিস্টেমের ক্ষেত্রেও অনেক জায়গায় অ্যাপ্লিকেশন আছে এই সিগন্যাল সিস্টেম।
নরমালি হয়তো আমাদের চাকরি বাকরি করতে গেলে আমাদের এত কিছু লাগে না, হ্যাঁ, কিন্তু যদি তুমি হায়ার স্টাডিজে যাও বা যে কোনো টপিক নিয়ে যাও, কাজ করো, দেখবা এই জিনিসগুলো আমার লাগতে আছে, আমাদের লাগবে, এগুলো তো উপায় নাই। ঠিক আছে? আর শুধু এটা না, আমাদের চাকরির পরীক্ষাতেও আসে, এই সিগন্যাল সিস্টেম থেকে বেশ কিছু বিষয় আমাদের চাকরির পরীক্ষাতেও আসে, বেশ কিছু পরীক্ষাতেও তোমাদের আসবে এই সিগন্যাল সিস্টেম থেকে জিনিসগুলো। ঠিক আছে? ওকে, এখন দেখো লিনিয়ার ভার্সেস নন লিনিয়ার সিস্টেম। আচ্ছা, আজকে কি আরো আগাবো নাকি এই পর্যন্তই থাকবো? আজকে এই পর্যন্তই থাক। আজকে এই পর্যন্তই থাক, বুঝতে পারছি তোমাদের মাথা ধরছে, এই পর্যন্তই থাক। এই পর্যন্ত যা পড়াইছে এগুলো বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমি আচ্ছা ঠিক আছে।